হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট জব গাইডেন্স। স্মার্ট জব গাইডেন্সে আজকে রেখেছি বেসিক কনসেপ্ট অব ইংলিশ। আমি দেখেছি 100 জনের মধ্যে প্রায় 95 জনের ইংরেজিতে খুব দুর্বল এবং তারা কোথা থেকে শুরু করবে ভাবতে পারছে না, বুঝতে পারছে না। তাদের বেসিক পার্টটা ঠিকঠাক জানা নেই বলে তাদের কাছে ইংলিশটা খুব দুর্বল হয়ে পড়ে এবং তাদের খুব ভয় লাগে ইংলিশটাকে। তো আমি সেই কথা মাথায় রেখে আমি বেসিক কনসেপ্ট অফ ইংলিশ অর্থাৎ ইংরেজির প্রথম থেকে আমি শুরু করব, বেস থেকে শুরু করব। তো বেসিক কনসেপ্ট অফ ইংলিশে আমি প্রথমে রেখেছি সেন্টেন্স অর্থাৎ বাক্য, সেন্টেন্স রেখেছি। তো সেন্টেন্স আমরা কেন শিখব না, সেন্টেন্স আমরা শিখব ভালোভাবে কথা বুঝতে গেলে বা কোনো বাক্যের বা কোনো সেন্টেন্সের সেন্স বুঝতে গেলে আমাদেরকে সেন্টেন্স শিখতে হবে। আর ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এগুলো করার জন্য, ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জের জন্য আমাদেরকে সেন্টেন্স আইডেন্টিফাই শিখতে হবে। আইডেন্টিফাই না শিখলে আমরা ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ পারবো না বা ভালোভাবে ইংলিশে লিখতে, বলতে এবং বুঝতে আমরা পারবো না। তো দেখুন, দেখা যাক সেন্টেন্স। আমরা শুরু করছি প্রথম আজকে লেকচার 1, সেন্টেন্স। সেন্টেন্স কথার অর্থ হচ্ছে বাক্য। আমরা বলছি, বাংলাতে বলছি সেন্টেন্স কথার অর্থ হচ্ছে বাক্য। তো ডেফিনেশন জেনে নেব নাকি, এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। কিছু গ্রুপ অফ ওয়ার্ডস যেটা কমপ্লিট সেন্স দেয় তাকে আমরা বাক্য বলছি। তো বাংলাতে আমরা বলছি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে। অর্থাৎ কিছু ওয়ার্ড যদি পাশাপাশি বসে, অর্থপূর্ণ ওয়ার্ড যদি পাশাপাশি বসে এবং মনের ভাব যদি সম্পূর্ণরূপে অর্থপূর্ণভাবে প্রকাশ করে, তখন তাকে আমরা সেন্টেন্স বলছি। যেমন রাম ইজ আ গুড বয়, রাম ইজ আ গুড বয়। তো রাম একটা অর্থপূর্ণ শব্দ, একটা নাম। ইজ হচ্ছে একটা ভার্ব, অক্সিলারি ভার্ব। তো এখানে মেন ভার্ব হিসাবে ইউজ হয়েছে। তো এ আ গুড বয়। তো এটা কিছু অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসছে, অ্যারেঞ্জিংটা ঠিক আছে, পাশাপাশি বসার যে অ্যারেঞ্জিংটা, তো বসে একটা অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করেছে কি না, রাম একটা ভালো ছেলে। তো এই হচ্ছে ডেফিনেশন। তো ডেফিনেশন আমাদেরকে জাস্ট একটু মনে রাখতে হবে, এটা খুব যে মনে রাখতে হবে তা নয়, ডেফিনেশন যাই হোক করে আমাদের মনে রাখতে হবে। এইবারে মেন পয়েন্ট হচ্ছে সেন্টেন্সেস আর অফ 5 কাইন্ডস। আমরা ক ধরনের সেন্টেন্স দেখি? আমরা দেখি 5 ধরনের সেন্টেন্স। দেখো আমি হাইলাইট করে রেখেছি, 5 ধরনের সেন্টেন্স আমরা মূলত দেখি। কি কি না, সেন্টেন্সকে আমরা 5 ভাগ করেছি। এই 5 ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে, একটা হচ্ছে অ্যাসার্টিভ অর্থাৎ বিবৃতিমূলক। বিবৃতি কথার অর্থ হচ্ছে কারোর কিছু সম্বন্ধে বিবরণ দেওয়া। যে সেন্টেন্সে কোনো কিছুর বর্ণনা বা বিবরণ দেওয়া হয় তাকে বিবৃতিমূলক বলছি। তো আমরা ডিটেলসে এগুলো যাব, তার আগে দেখে নিই সবগুলো একসঙ্গে। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নসূচক বাক্য। যে সেন্টেন্সগুলো কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝায় তখন তাকে প্রশ্নসূচক বলে। ইম্পারেটিভ সেন্টেন্স কি না, আদেশ, উপদেশ, অনুরোধমূলক। আদেশ, অনুরোধ এবং উপদেশ। যে সেন্টেন্সের দ্বারা আদেশ এবং উপদেশ এবং অনুরোধ করা বোঝায় সেগুলোকে আমরা বলছি ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে বলছি অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা সূচক কোনো কিছু বোঝায়। যেমন তুমি ভালো থেকো, এরকম কিছু, বা তোমার ভগবান তোমায় মঙ্গল করুন, গড ব্লেস ইউ। এইরকম সেন্টেন্সগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আর এক্সক্লামেটরি আবেগসূচক, যেমন ছি তোমার মতো মানুষ হয় না, তোমার মতো খারাপ মানুষ হয় না। ছি, এই যে ছি যখন অ্যাড হলো তখন এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে গেল। বা হুররে আমরা জিতে গেছি, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এইগুলো। তো আমরা এবারে ডিটেলসে আলোচনা করব প্রত্যেকটা 5টা সেন্টেন্স আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলেন দেখা যাক। এরপর আমরা করছি অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক সেন্টেন্স। ডেফিনেশন কি না, এ সেন্টেন্স দ্যাট মেক্স এ স্টেটমেন্ট অর অ্যাসারশন ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ একটি বাক্য যখন কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কোনো কিছু স্টেটমেন্ট, ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কোনো কিছু স্টেটমেন্ট বা বিবরণ বা বিবৃতি দেয়, তখন তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলছি। যেমন অমিত
এক্সাম্পল আমি একটা দিয়েছি, অমিত প্লেস ফুটবল। অমিত হচ্ছে একটা বস্তু বা ব্যক্তি, এখানে হচ্ছে অমিত একটা ব্যক্তি, তার সম্বন্ধে বিবরণ দিয়েছি কি না অমিত ফুটবল খেলে, অমিত ফুটবল খেলে, তাহলে অমিতের সম্বন্ধে একটা বিবরণ। এরপর দিয়েছি বিমল ইজ আ গুড বয়, তাহলে বিমল, এখানে বিমল সম্বন্ধে বলা হচ্ছে, বিমলের বিবরণ দেওয়া হচ্ছে না বিমল কি না বিমল একজন ভালো ছেলে, বিমল ইজ আ গুড বয় হলো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কোনো স্টেটমেন্ট বা বিবরণ বা বিবৃতি কোনো বস্তুর বা ব্যক্তির দেয়। আমরা যখন অন্যান্য সেন্টেন্সের এইগুলো পড়বো ভাগগুলো, তখন অ্যাসার্টিভ সেন্টেন্সটা আরও সহজ হয়ে যাবে। তো স্ট্রাকচার কি, আমাদেরকে স্ট্রাকচার মনে রাখতে হবে। কীরকম স্ট্রাকচার না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রিপোজিশন। কীরকম না, এই ধরনের সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, প্রিপোজিশন থাকবে, এইরকম অ্যারেঞ্জিং হলে তখন সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার কি হয়, এই ধরনের সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে হয়, সাবজেক্ট প্লাস ভার্ব, শুধুমাত্র সাবজেক্ট আর ভার্ব দিয়ে হয়। যেমন আই গো, আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, আর কিছু নেই, এটাও একটা কমপ্লিট সেন্টেন্স। আবার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে হতে পারে, যেমন অমিত প্লেস ফুটবল, তো অমিত সাবজেক্ট, ভার্ব হচ্ছে প্লেজ, ফুটবল হচ্ছে অবজেক্ট, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে হতে পারে। আবার তার সঙ্গে প্রিপোজিশন অ্যাড করলেও হয়, যেমন অমিত প্লেস ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ডে অমিত ফুটবল খেলে, এটা হতে পারে। তো চেনার উপায় কি, আমাদেরকে মেন জিনিস হচ্ছে চিনতে হবে কোনটা কোন ধরনের সেন্টেন্স। এই মানে এই লেকচারে দেখানো হবে কোন সেন্টেন্সটা কী ধরনের সেন্টেন্স, সেটা চিনব কীভাবে। তো চেনার উপায় কি না, উপরে স্ট্রাকচার দেখে চেনা যায়। এরকম সাবজেক্ট ভার্ব থাকতে পারে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস প্রিপোজিশন থাকতে পারে, এরকম দেখে চেনা যায়। আমাদের ইংলিশে আমরা যতটা লিখি বা কথা বলি তার বেশিরভাগটা হচ্ছে, অর্থাৎ 80% সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বোঝা যাচ্ছে। তো এখানে আমাদের শুধু যে স্ট্রাকচার মনে রাখতে হবে তা নয়, আমাদেরকে চিনতে হবে সেন্টেন্সটা, স্ট্রাকচার কোথাও পড়বে না লিখতে, আমাদেরকে চিনতে হবে। তো আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা বর্ণনা করলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স, বোঝা গেল। তাহলে চিনতে হবে স্ট্রাকচার দেখে। এরপর আমরা কি শিখব, অ্যাসার্টিভের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা দেখব। দেখো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝা যাচ্ছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা ওয়ার্ড দেখে, মানে এই ইন্টারোগেটিভ দেখেই বোঝা যাচ্ছে এটা কী ধরনের সেন্টেন্স না, যেটা এ সেন্টেন্স দ্যাট আস্কস এ কোশ্চেন ইজ কল্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ কোনো বাক্য দ্বারা প্রশ্ন করা যদি বোঝায় তখন তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছি, বা প্রশ্নবোধক বাক্য। যেগুলো প্রশ্নবোধক সেগুলো সবসময়ের জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। যেমন এক্সাম্পল আমরা দেখি, কি দেওয়া আছে এক্সাম্পল, হোয়াট ইজ ইউর নেম, তাহলে এই ধরনের সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, এটা হচ্ছে WH কোশ্চেন। আচ্ছা, ডু ইউ প্লে ফুটবল, আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এবারে প্রশ্ন আসবে WH কোশ্চেন কি না ইয়েস নো কোশ্চেন কি। তাহলে আমরা একটু বলে দিচ্ছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকেও দুটো ভাগে ভাগ করা যায়। কীরকম, একটা হচ্ছে WH কোশ্চেন দিয়ে শুরু হবে সেন্টেন্সটা, আরেকটা কী হবে না ইয়েস নো কোশ্চেন দিয়ে শুরু হবে। যেমন আগেরটাতে হয়েছে WH ওয়ার্ড, এটা WH দিয়ে শুরু হয়েছে, দেখো WH আগে WH আছে, তাহলে WH ওয়ার্ড দিয়ে একটা শুরু হয়, সেটাকে আমরা বলছি WH কোশ্চেন। আরেকটা কি বলছি ইয়েস নো কোশ্চেন। কেন না ইয়েস নো কেন বলছি না, ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, এখানে অ্যান্সারটা কিন্তু আসবে ইয়েস অথবা নো, হ্যাঁ আমি খেলি বা না আমি খেলি না। তাহলে এর জন্য এটা ইয়েস নো কোশ্চেন। আর এটা WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, এটা ইয়েস নো দিয়ে হয় না, এটা তোমার নাম জিজ্ঞাসা করছে, তুমি তো হ্যাঁ বলতে পারো না বা না বলতে পারো না, তোমাকে নাম বলতে হবে, তার জন্য এটা WH কোশ্চেন এবং WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। তো স্ট্রাকচার কি, এটা স্ট্রাকচার যে খুব মনে রাখতে হবে তা নয়, আমাদের শুধু সেন্টেন্সটা দেখতে হবে, চিনতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। তো স্ট্রাকচারটা আমি পড়ছি। WH ওয়ার্ডের ক্ষেত্রে, মানে WH ওয়ার্ড দিয়ে যেসব সেন্টেন্স শুরু হয়, WH ওয়ার্ডগুলো কী কী না হু, হুইচ, হোম, হুইচ, হোয়াট, হোয়েন, এমনকি হাউ। হাউ হচ্ছে WH ওয়ার্ড, কারণ হাউ মানে কিভাবে, এখানে W দিয়ে শুরু না হলেও এটা কিন্তু WH ওয়ার্ড।
এটা মনে রাখবে। হাউ হচ্ছে WH ওয়ার্ড, তাহলে আমরা WH ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, কীরকম WH ওয়ার্ড দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয় সেগুলোর স্ট্রাকচার কীভাবে তৈরি করব। দেখো এখানে দেওয়া আছে WH ওয়ার্ড, যেমন WH ওয়ার্ড কি, হোয়াট, আচ্ছা ভার্ব কি, ইচ, ইয়োর নেম, তাহলে ইয়োর নেম হচ্ছে অবজেক্ট। আবার কখনো কখনো তার সঙ্গে আবার পরের মানে মেন ভার্বটাও বসে। তো স্ট্রাকচারটা খুব যে মনে রাখতে হবে তা নয়, আমরা স্ট্রাকচার মনে রাখার চেয়েও আমরা প্রত্যেকটা সেন্টেন্সের একটা করে এক্সাম্পল মনে রাখবো। এক্সাম্পল মনে রাখলে ওই সেন্টেন্সটাকে দেখে আমরা অন্যান্য সেন্টেন্সটা তৈরি করতে পারবো। দেখো আবার কি ইয়েস নো টাইপের ক্ষেত্রে কি হয়, ডু ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, টেন্স এবং সেন্টেন্সের পরিবর্তন হলে ডু ভার্বের পরিবর্তন হয়। যেমন এই যে দেখো, ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, এটা ইয়েস নো কোশ্চেন, ডু দিয়ে শুরু হয়েছে, তারপরে তোমার ডু ভার্ব দিয়ে শুরু হয়, সবসময় ইয়েস নো কোশ্চেন ডু ভার্ব দিয়ে শুরু হয়। এরপরে বলেছে টেন্স ও সেন্টেন্সের পরিবর্তন হলে ডু ভার্বের পরিবর্তন হয়। এটা যদি পাস্টে হতো তখন এটা ডিড হতো, এইটার কথা বলেছে। বা এটা যদি হি হতো তখন এখানে ডাচ হতো। বোঝা যাচ্ছে যে টেন্স সেন্টেন্সের পরিবর্তন হয়। তো এগুলো খুব ভালো ক্লিয়ারভাবে বুঝবে পরবর্তীকালে। তো স্ট্রাকচারটা হলো, এরপরে কি আমরা করব, চেনার উপায়টা কি, WH ওয়ার্ড বা ডু ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় WH ওয়ার্ড বা ডু ভার্ব দিয়ে শুরু হবে। সেন্টেন্সের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে বা ইন্টারোগেটিভ সাইন থাকবে। বাক্যটি সর্বদা প্রশ্ন করা বোঝায়, সবসময় প্রশ্ন করা বোঝাবে। আর উপরিক্ত স্ট্রাকচার দেখেও বোঝা যাবে। প্রথম তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো চিনব কী করে, WH ওয়ার্ড বা ডু ভার্ব দিয়ে শুরু হবে, এটা খুব মনে রাখবে, সহজ, এটা চেনা সহজ। সবচেয়ে WH মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনা খুবই সহজ। WH ওয়ার্ড বা ডু ভার্ব দিয়ে শুরু হবে, সেন্টেন্সের শেষে সর্বদা ইন্টারোগেশন মার্ক থাকবে, বাক্যটি সর্বদা প্রশ্ন করা বোঝাবে এবং উপরিক্ত স্ট্রাকচার দেখেও বোঝা যায়। হলো, তো আমরা আজকে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বুঝতে পারলাম। তো পরবর্তী ভিডিওয়ে আমরা কি করব, আর যে তিনটে কাইন্ডস অফ সেন্টেন্স রয়েছে অর্থাৎ ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি, সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।